সুপ্রিয় শ্রোতাগণ, আজ আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্র সিরিজের চিত্রচোর গল্পটি। কাচের পেয়ালায় ডালিমের রস লইয়া সত্যবতী ব্যোমকেশের চেয়ারের পাশে এসে দাঁড়াল। বলল, এটুকু খেয়ে ফেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা ঠিক 4টা। সত্যবতীর সময় নড়চড় হয় না। ব্যোমকেশ আরামকেদারায় বসে বই পড়ছিল। কিছুক্ষণ বিরাগপূর্ণ চোখে পেয়ালার পানে চেয়ে রইল। তারপর বলল, রোজ রোজ ডালিমের রস খাবো কেন? সত্যবতী বলল, ডাক্তারের হুকুম। ব্যোমকেশ ভ্রুকুটিকুটিল মুখভঙ্গি করে বলল, ডাক্তার নিকুচি করেছে, ও খেতে আমার ভালো লাগে না, কি হবে খেয়ে? সত্যবতী বলল, গায়ে রক্ত হবে, লক্ষ্মীটি খেয়ে ফেলো। ব্যোমকেশ চকিতে একবার সত্যবতীর মুখের পানে দৃষ্টিপাত করল। প্রশ্ন করল, আজ রাত্রিরে কি খেতে দেবে? সত্যবতী বলল, মুরগির শুরুয়া আর টোস্ট। ব্যোমকেশের ভ্রুকুটি গভীর হল। শুরুয়া আর মুরগিটা খাবে কে? সত্যবতী মুখ টিপে বলল, ঠাকুরপো। আমি তাড়াতাড়ি বললাম, শুধু ঠাকুরপো নয়, তোমার অর্ধাঙ্গিনীও ভাগ পাবেন। ব্যোমকেশ আমার পানে একবার চোখ পাকাইয়া তাকালো, তারপর বিকৃত মুখে ডালিমের রসটুকু খেয়ে ফেলল। কয়েকদিন হলো ব্যোমকেশকে নিয়ে সাঁওতাল পরগনার একটি শহরে হাওয়া বদলাতে এসেছি। কলকাতায় ব্যোমকেশ হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছিল। 2 মাস জমে মানুষের টানাটানির পর তাকে বাঁচাইয়া তুলেছি। রোগীর সেবা করতে সত্যবতী কাঠের মতো রোগা হয়ে গিয়েছিল। আমার অবস্থাও কাহিল হয়েছিল। তাই ডাক্তারের পরামর্শে পৌষের গোড়ার দিকে সাঁওতাল পরগনার প্রাণপ্রদ জল হাওড়ার সন্ধানে বের হয়ে পড়েছিলাম। এখানে এসে ফলও মন্ত্রের মতো হয়েছে। আমারও সত্যবতীর শরীর তো চাঙ্গা হয়ে উঠেছেই, ব্যোমকেশের শরীরও দ্রুত রক্ত সঞ্চার হচ্ছে এবং অসম্ভব রকম ক্ষুধা বৃদ্ধি হয়েছে। দীর্ঘ রোগভোগের পর তার স্বভাব অবুঝ বালকের মতো হয়ে গেছে। সে দিবারাত্রি খাই খাই করছে। আমরা দুজনে অতি কষ্টে তাকে সামলাইয়া রেখেছি। এখানে এসে অবধি মাত্র 2 জন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে। একজন অধ্যাপক আদিনাথ সোম, তাহার বাড়ির নিচতলাটা আমরা ভাড়া নিয়েছি। দ্বিতীয়ত এখানকার স্থানীয় ডাক্তার অশ্বিনী ঘটক। রোগী সঙ্গে নিয়ে এসেছি, তাই সবার আগে ডাক্তারের সাথে পরিচয় করে রাখা প্রয়োজন মনে হয়েছে। শহরে আরও অনেকগুলো বাঙালি আছেন, কিন্তু কারো সাথে এখনো আলাপের সুযোগ হয় নাই। এ কয়দিন বাড়ির বাইরে বের হতে পারি নাই। নতুন জায়গায় এসে গোছগাছ করে বসতেই সময় পার হয়ে গিয়েছে। আজ প্রথম সুযোগ হয়েছে শহরের একটি গণ্যমান্য বাঙালি বাড়িতে চা পানের নিমন্ত্রণে যেতে। আমরা যদিও এখানে এসে নিজেদের জাহির করতে চাই নাই, তবুও কাঁঠালি চাপার সুগন্ধের মতো ব্যোমকেশের আগমন বার্তা শহরে রাষ্ট্র হয়ে গিয়েছে এবং তার ফলে চায়ের নিমন্ত্রণ এসেছে। ব্যোমকেশকে এত শীঘ্রই চায়ের পার্টিতে নিয়ে যাওয়ার ইচ্ছা আমাদের ছিল না, কিন্তু দীর্ঘকাল ঘরে বন্ধ থেকে সে অতিষ্ঠ হয়ে উঠেছে। ডাক্তারও ছাড়পত্র দিয়েছেন, সুতরাং যাওয়াই স্থির হয়েছে। আরামকেদারায় বসে বই পড়তে পড়তে ব্যোমকেশ উসখুস করছিল আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। আমি জানালার কাছে দাঁড়িয়ে অলসভাবে সিগারেট টানছিলাম। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক দৃশ্য আমার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। এখানে শুষ্কতার সাথে শ্যামলতার, প্রাচুর্যের সাথে রিক্ততার নিবিড় মিলন ঘটেছে। মানুষের সংস্পর্শ এখানকার কঙ্করময় মাটিকে গলিত পঙ্কিল করে তুলতে পারেনি। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, রিক্সা কখন আসতে বলেছ? বললাম 4:30। ব্যোমকেশ আরেকবার ঘড়ির দিকে তাকিয়ে পুস্তকের দিকে চোখ নামালো। বুঝলাম ঘড়ির কাঁটার মন্থর আবর্তন তাকে অধীর করে তুলছে। হেসে বললাম, রাই ধৈর্যং রহু ধৈর্যং। ব্যোমকেশ খিচে উঠল, লজ্জা করে না আমাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খাচ্ছ? অর্ধদগ্ধ সিগারেট জানালার বাইরে ফেলে দিলাম।
ব্যোমকেশ এখনও সিগারেট খাওয়ার অনুমতি পায় নাই। সত্যবতী কঠিন দিব্য দিয়েছে, তার অনুমতি না নিয়ে সিগারেট খেলে মাথা খাবে, মরা মুখ দেখবে। আমিও ব্যোমকেশের সামনে সিগারেট খেতাম না। প্রতিজ্ঞাবদ্ধ নেশাখোরকে লোভ দেখানোর মতো পাপ আর নাই, কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। ঠিক 4:30 সময় বাড়ির সামনে দুটি সাইকেল রিকশা এসে দাঁড়ালো। আমরা প্রস্তুত ছিলাম। সত্যবতীও ইতোমধ্যে সাজ পোশাক করে নিয়েছিল। আমরা বের হলাম। আমাদের বাড়ির একতলার সাথে দোতলার কোনো যোগ ছিল না। সদরের খোলা বারান্দার ওপাশ থেকে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। বাড়ির সামনে খানিকটা খোলা স্থান, তারপর ফটক। বাড়ি হতে বের হয়ে দেখলাম আমাদের গৃহস্বামী অধ্যাপক সোম বিরক্ত গম্ভীর মুখে ফটকের কাছে দাঁড়াই আছেন। অধ্যাপক সোমের বয়স বোধ করি 40-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখে 30-এর বেশি বয়স মনে হয় না। তার আচার আচরণেও পৌরত্বের ছাপ নেই। সব কাজেই চটপটে উৎসাহশীল। কিন্তু তার জীবনে একটি কাঁটা ছিল, সেটি তার স্ত্রী। দাম্পত্য জীবনে তিনি সুখী হতে পারেননি। প্রফেসর সোম বাইরে যাওয়ার উপযোগী সাজগোজ করে দাঁড়াই আছেন। আমাদের দেখে করুণ হাসলেন। তিনি চায়ে নিমন্ত্রণে যাবেন জানতাম, তাই জিজ্ঞেস করলাম, দাঁড়িয়ে যে যাবেন না? প্রফেসর সোম একবার নিজের বাড়ির দ্বিতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, যাব, কিন্তু গিন্নির এখনো প্রসাধন শেষ হয়নি। আপনারা এগোন। আমরা রিকশাতে চড়ে বসলাম। ব্যোমকেশ ও সত্যবতী একটাতে বসলো, অন্যটাতে আমি একা। ঘণ্টি বাজাইয়া মনুষ্যচালিত ত্রিচক্রযান ছেড়ে দিল। ব্যোমকেশের মুখে হাসি ফুটল। সত্যবতী সযত্নে তার গায়ে শাল জড়াইয়া দিল, অতর্কিতে ঠান্ডা না লেগে যায়। কাকড় ঢাকা উঁচু নিচু রাস্তা দিয়ে দুই দিক দেখতে দেখতে চলছি। রাস্তার দুপাশে ঘরবাড়ির ভিড় নেই, এখানে একটা ওখানে একটা। শহরটি যেন হাত পা ছড়াইয়া অসমতল পাহাড়তলের উপর অঙ্গ এলাইয়া দিয়েছে। গাদাগাদি ঠেসাঠেসি নেই। আয়তনে বিস্তৃত হলেও নগরের জনসংখ্যা খুব বেশি নয়, কিন্তু সমৃদ্ধি আছে। আশেপাশে কয়েকটা অভ্রের খনি এখানকার সমৃদ্ধির প্রধান সূত্র। আদালত আছে, ব্যাংক আছে। এখানকার অধিবাসীদের মধ্যে যারা গণ্যমান্য তারা প্রায় সকলেই বাঙালি। যিনি আমাদের নিমন্ত্রণ করেছেন তার নাম মহিধর চৌধুরী। অধ্যাপক সোমের কাছে শুনেছি ভদ্রলোক প্রচুর বিত্তশালী। বয়সে প্রবীণ হলেও সর্বদাই নানা রকম হুজুগ নিয়ে আছেন, অর্থব্যয়ে মুক্তহস্ত। তাহার প্রযোজনায় চড়ুই ভাতি, শিকার, খেলাধুলা লেগেই আছে। মিনিট 10-15-র মধ্যে তার বাসভবনের সামনে এসে উপস্থিত হলাম। প্রায় 10 বিঘা জমি পাথরের পাঁচিল দিয়ে ঘেরা। হঠাৎ দুর্গ বলে ভ্রম হয়। ভেতরে রকমারি গাছপালা, মৌসুমি ফুলের কেয়ারি, উঁচু নিচু পাথুরে জমির উপর কোথাও লাল মাছের বাঁধানো সরোবর, কোথাও নিভৃত বেশদকুঞ্জ, কোথাও বা কৃত্রিম ক্রীড়াশৈল। সাজানো বাগান দেখে হঠাৎ বনানীর বিভ্রম উপস্থিত হয়। মহিধর বাবু যে ধনবান তা তার বাগান দেখে বুঝতে কষ্ট হয় না। বাড়ির সামনে ছাটা ঘাসের সমতল টেনিস কোর্ট, তার উপর টেবিল চেয়ার সাজাইয়া নিমন্ত্রিতদের বসার স্থান করা হয়েছে। শীতের বিকালবেলা রোদ স্থানটিকে অতৃপ্ত করে রেখেছে। সুন্দর দোতলা বাড়িটি যেন এই দৃশ্যের পশ্চাৎপট রচনা করেছে। আমরা উপস্থিত হলে মহিধরবাবু সাদরে আমাদের অভ্যর্থনা করলেন। ভদ্রলোকের দেহায়তন বিপুল, গৌরবর্ণ দেহ, মাথায় সাদা চুল ছোট করে ছাটা, দাড়ি গোঁফ কামানো, গোল দুটি চালতার মতো, ফুটফুটে হাসি মুখে। দেখলেই মনে হয় অমায়িক ও সরল প্রকৃতির লোক। তিনি তার মেয়ে রজনীর সাথে আমাদের পরিচয় করে দিলেন। মেয়েটির বয়স 20-21, সুশ্রী, গৌরাঙ্গী, হাস্যমুখী, ভাষা ভাষা চোখ দুটিতে বুদ্ধি ও কৌতুকের খেলা। মহিধরবাবু বিপত্নিক। এই মেয়েটি তার জীবনের একমাত্র সম্বল এবং উত্তরাধিকারিণী।